আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গ্রেপ্তারি পরোয়ানা, 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আইনানুগ ব্যবস্থার ঘোষণা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কবির মিত্র ওরফে হাসান ইমামকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়, সংস্কৃতি অঙ্গনের শোক। রংপুরের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীত বস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে শীতার্তদের শীত বস্ত্র দিয়েছে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয়, অ্যালেক্স হেইলসের সেঞ্চুরি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রংপুরে বর্ষবরণ ও পিঠা উৎসবের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গুমের অভিযোগে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতারের বিষয়ে 12 ফেব্রুয়ারি জানাতে বলেছেন আদালত। একই দিনে গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মাজাহুল হক মান্না। আওয়ামী লীগ সরকারের সময় 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিরোধীদের দমনে গুম করা হতো বলে ট্রাইব্যুনালে অভিযোগ করে প্রসিকিউশন। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে 2014, 2018 ও 2024 নির্বাচনের আগে। এই সময় মাইকেল চাকমা সহ 1676টি গুমের ঘটনা ঘটেছে বলে আদালতকে জানান তারা। বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শুনানির সময় ট্রাইব্যুনালের এজলাসে ছিলেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে আচ্ছা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে তারপর হঠাৎ করে শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়ালি দোষী সেই বিচারের আওতায় আসবে। তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গুমের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নেবেন তারা। মাজাহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। দেশের বাইরে থাকলেও এটি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ।
তবে এই সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেখুন রোকসানা মিনের রিপোর্টটি। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচার সহ বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে গত 17 ডিসেম্বর থেকে বেশ কিছু অনুসন্ধান করছে দুদক। পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অধিকাংশ সদস্য বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেক্ষেত্রে অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয়ায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের কর্মকর্তা পরিচয়ে বেশ কিছুদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন প্রতারণা করে আসছে একটি চক্র। সেই চক্রের 2 জন সদস্যকে আজ গ্রেপ্তার করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। তার সঙ্গে 6 জন চিকিৎসক ও পরিবারের সদস্যরা থাকবেন। তার চিকিৎসক জানিয়েছেন ঢাকা থেকে প্রথমে দোহা, এরপর দোহা থেকে লন্ডন পৌঁছাবেন বেগম জিয়া। দেখুন রাহুল রায় রিপোর্টটি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে যাওয়ার কথা থাকলেও তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে 7 জানুয়ারি দিন নির্ধারণ করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার আগে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিস্তারিত জানানো হয়। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ওনার সহধর্মিনী এয়ারপোর্টে রিসিভ করবেন। লন্ডন ক্লিনিক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। লন্ডনের সবচেয়ে পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল, যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি, আমরা সবসময় বলতাম। সেখানে সকল ব্যবস্থা তাদের আছে। সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। জাহিদ হোসেন জানিয়েছেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া ও তার পরিবার দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসার পথে উমরা করার ইচ্ছাও আছে সাবেক প্রধানমন্ত্রীর। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলে কিছু থাকবে না। তিনি জানিয়েছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া এসআইরা সড়কেও বিশৃঙ্খলা করছেন। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীর আগারগাঁওয়ে সকালে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 31 ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা চলছে।
এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়। এটার কীভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। এরপর সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শনে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়ে তিনি ছিনতাই সহ নানা বিষয়ে কথা বলেন। টেকনাফের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে। আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, দায়িত্বরতদের থাকতে হবে জ্যাকেট ও আইডি কার্ড। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের সাথে বিশেষভাবে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ওই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়ে তিনি আরও বলেছেন, হত্যাযজ্ঞে ভারত জড়িত বলে কেবল অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবার সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সদস্যদের মত বিনিময়। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। আমার বক্তব্য প্রদান করার পরেই যত বক্তব্য সার্ভাইভ অফিসাররা দিয়েছে সবগুলোই গাইডেড। এর সাথে জড়িত সে সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় কিলার আছে আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। কমিশনের এক সদস্যকে বাদ দেওয়ার দাবি জানান শহীদ পরিবারগুলো। চন্দন সাহেব, that you're a Sheikh Mujib sympathizer. বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন। আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। হত্যাকাণ্ডকে পলাশির চেয়েও হৃদয় বিদারক বলে উল্লেখ করেন কমিশন প্রধান। আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল, বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত এই হত্যাকাণ্ড হতো না। ভারত জড়িত বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করার আশা কমিশনের। আমরা তাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে তদন্ত কাজে সার্বিক সহযোগিতা চাইবে কমিশন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, এতে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আসতে পারে। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টায় কথা বলেন। এ সময় বেবজার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপদেষ্টার কাছে জমা দেন বেবজার নির্বাহী পরিচালক চেয়ারম্যান। বিদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী, বিশেষ করে যারা চীন এবং জাপানে আছেন, তাদেরকে যুক্ত করে সেসব দেশের বিনিয়োগ আনা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের 2 দফা জানাজার নামাজ হয়েছে বিএফডিসি এবং চ্যানেল আই প্রাঙ্গণে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সহকর্মী ও ভক্তরা। তারা জানান, প্রবীর মিত্র তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। সৈয়দ অদিতের সহযোগিতায় দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম ঢাকায় সিনেমায় রঙিন নবাব নামে যার পরিচিতি। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সাথে যুক্ত হন। 1971 সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন। দাপটের সাথে কাজ করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, পুত্রবধূ সহ 400-র বেশি চলচ্চিত্রে। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। 2018 সালে পান আজীবন সম্মাননা।
2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর রোববার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রে শক্তিমান এই অভিনেতা। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। আমার বাবা সারা জীবন অভিনয়কেই ভালোবেসেছেন এবং অভিনয় নিয়েই ছিলেন সারা জীবন। আমার বাবার জন্য দোয়া করবেন। সাধারণ একজন অভিনেতা, সেই তিতাসে কিরণ থেকে তার সাথে আমি কাজ করছি, একটার পর একটা ছবি করে যাচ্ছে, তার স্থান তো পূরণ হওয়ার নয়। এই সমস্ত মানুষ তো আসলে জায়গা পূরণ হয় না। দুপুরে দ্বিতীয় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা, ভক্ত ও চ্যানেল আইয়ের পরিচালক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। গুণী শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। অভিনেতা তো কত বড় সেটা বিচারের ভার জনসাধারণের উপরে, কিন্তু মানুষ হিসাবে অসাধারণ মানুষ, এটা আমি বলতে পারি। প্রবীরদা খুব নির্ভরশীল একজন অভিনেতা ছিলেন, শিল্পী। আর শিল্পীর চলে যাওয়া অনেকটা তারকা পতনের মতো মনে হয়। চলচ্চিত্রে যখন শিল্পীদের প্রচণ্ড অভাব, বিশেষ করে যারা একটু সিনিয়র শিল্পী, বাবা মা করার মতো শিল্পী, সেই সময় আমরা প্রবীরদাকে হারায় আমরা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হলাম। নতুন প্রজন্ম এনাদেরকে দেখে যদি অন্তর দিয়ে অভিনয় করে, আগামীতে হয়তো রিগেন করতে পারে। প্রবীরদা চলে গেছেন, আমরা চলচ্চিত্র নির্মাতারা একেবারে এতিম হয়ে গেছে। এই লোকটার ধৈর্য, এই লোকটার সবার বলি, এই লোকটার মানবিকতা বলি, এই লোকটার মানে সামাজিকতা বলি, সমস্ত কিছু এমন হাঁটতেন দাদা এমন করে মাটি ব্যথা না। চলচ্চিত্রের সোনালী সময়ের গুণী এই ব্যক্তিত্বকে বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অভিনেতা প্রবীর মিত্রের আত্মার শান্তি কামনা করছি আমরা। হাড় কাঁপানো শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ, এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা নানা রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে রংপুরের তিস্তা অধ্যুষিত দুর্গম চর ঢুসমারাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। প্রিয় দর্শক, আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাবরিনা হাসান। শীতের শান্ত তিস্তা দেখে বোঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এই নদী। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে জীবন সংগ্রাম করা প্রান্তিক এই জনপদ অনেকটাই বিচ্ছিন্ন সভ্যতার মূল স্রোত থেকে। জীবিকা সামাল দিতে হিমশিম খাওয়া প্রান্তিক মানুষের কাছে উষ্ণতা আর স্বাস্থ্যসেবা যেন বিলাসিতা। এমন বাস্তবতায় রংপুরের দুর্গম ঢুসামারা চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। উপকার লাগবে না, উপকার না হলে দিচ্ছেন ওষুধ আর কম্বল পেলাম। ওষুধ আর কম্বল পাইছি, তাই আমরা খুশি। বুকের আর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর পাচ্ছি, ওষুধ পাচ্ছি। ধন্যবাদ। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। চর এলাকায় এতটা শীত, আমাদের অনেক কষ্ট হইতো, আপনারা কম্বল দিলেন, আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের সামগ্রী পাইলাম, এটা আমাদের জন্য অনেক উপকারে লাগলো আর কি। গর্বিত আমাদের চর ঢুসমারায় আপনাদের ত্রাণ পেয়ে। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ঢুসমারার চরে এখানে কোনো মানুষের হইল আপনার যাতায়াত পথ নেই, নৌপথে সব সময় চলাফেরা করে মানুষ, অত্যন্ত কষ্ট এবং দিনাতিপাত করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা এবং কম্বল বিতরণ করা হয়েছে, এই জন্য আমরা সবাই উপকৃত। বছর জুড়ে দেশের প্রান্তিক জনপদের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। হিমালয়ের কোল ঘেঁষা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট পাচ্ছে, তেমনি ভুগছেন নানান ঠান্ডাজনিত রোগে।
শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয় পাদদেশে হওয়ায় এবারের শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ। তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে, ওইটি আল্লাহর কাছে খুশি, ওইটাই উপকার। খুশি হয়েছি, শীতের জন্য খুব ভালো, আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে। আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার, প্রত্যেক বছরে পাই। কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে। এই শীতের সম্বন্ধে কম্বলটা পাইছি, এটা আমাদের ধন্যবাদ, লাখ লাখ শুক্রিয়া। আর যে কম্বলটা দিয়েছে আল্লাহকে বাঁচা রাখো, হ্যাঁ তুমি বাঁচা রাখো। শীত আইসা পড়ছে, তো এখন কম্বলটা হলে খুবই উপকার হবে, এর জন্য তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ ভালো করুন। এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যার প্রতি বছরের ন্যায় আগামীতেও এই পঞ্চগড় গরিব দুঃখী মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এলাকার মানুষ উপকৃত হবে আশা করতেছি, আমরা দোয়া করি। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। বিপিএল সিজন 11-এ সিলেট পর্বে এসেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। হোস্ট টিম সিলেট স্ট্রাইকার্সের দেয়া 205 রানের টার্গেটে তাড়া করে 8 উইকেটে ম্যাচ জেতে রংপুর। আসলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে রংপুরের জয়ে বিশাল অবদান রাখেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। দেখুন আদিল আহমেদ শানের রিপোর্টটি। বিপিএলে হোম গ্রাউন্ডে এসেও জয়ের দেখা পেল না সিলেট স্ট্রাইকার্স। সিজন 11-এর সিলেট পর্বে হোস্ট টিমকে 8 উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। যদিও শুরুর গল্পটা ছিল ভিন্ন রকম। টস হেরে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের 2 অর্ধশতকে বড় সংগ্রহের পথে হাঁটে সিলেট স্ট্রাইকার্স। শেষ দিকে জাকির আলী ও অ্যারন জোন্সের 34 রানের পার্টনারশিপে ভর করে 4 উইকেটে 205 রান তোলে সিলেট। জবাবে 0 রানে ওপেনার আজিজুল হাকিমকে ফিরিয়ে চমক দেখান সিলেট পেসার তানজিম সাকিব। তবে দ্বিতীয় উইকেটে সিলেটের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে 186 রানের পার্টনারশিপ করেন অ্যালেক্স হেইলস ও সাইফ হাসান জুটি, যা বিপিএল এর চতুর্থ সর্বোচ্চ জুটি। 80 রানে সাইফ ফিরলেও উইকেটে শেষ পর্যন্ত টিকে থাকেন ইংলিশ ব্যাটার হেলস। আসরে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে 113 রানে অপরাজিত থাকেন তিনি। 1 ওভার হাতে রেখে 210 রান তুলে ম্যাচ জিতে রংপুর। টানা চতুর্থ জয়ে 8 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল নুরুল সোহানের তারুণ্য নির্ভর দলটি। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে চলমান দ্বন্দ্ব ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, বোর্ড কর্মকর্তাদের লোভ লালসা থাকা উচিত নয়। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। 5 মাস হলো নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ বোর্ডে এসেছেন, অথচ কিছুদিন যেতে না যেতে মুখোমুখি অবস্থানে দুইজন। সাবেক বোর্ড পরিচালক সুজন বলছেন, বোর্ডের 2 শীর্ষ কর্মকর্তার এই প্রকাশ্য বিরুদ্ধে বোর্ড পরিচালনায় দায়িত্বশীলতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন, যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করব না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমার এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে, যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি
অন্য কমিটির চেয়ারম্যান হবে, আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পারসন টু সার্ভ হিয়ার, তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো? কেন? উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে, তা আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। বিসিবির ওয়ার্কিং কমিটি এখনও পুরোপুরি গঠিত হয়নি। বোর্ড পরিচালনা করছেন মাত্র 10 জন পরিচালক। তাই বিসিবির প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন সুজন। অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই জন্য হয়তো বোর্ড চালানো কষ্টই হচ্ছে, সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না, বা যাদেরকে ওনারা নিতে চান নিয়ে নিলেই পারেন। দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এমনি করে তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন মাঠের খেলাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। মাঠের বাইরের এমন অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। 50 বছরে পদার্পণ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি MGI। এ উপলক্ষে MGI এর প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে MGI এর বিভিন্ন ফ্যাক্টরি এবং অফিসগুলোতে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি MGI চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, MGI এর ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবার আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি দেব, নিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রে। শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। ঝড়ে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত এবং বাতিল করা হয়েছে। দেশটির 30টি অঙ্গরাজ্যে 6 কোটিরও বেশি মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটি 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। 1 দশকের বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষারঝড় ও শীতলতম তাপমাত্রার মুখে যুক্তরাষ্ট্রবাসী। দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় এরই মধ্যে ওইসব এলাকায় 2 ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে দেশটির সেন্ট লুইস মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2000-এরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে 1,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারঝড়ের কারণে কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে তুষারঝড়টি আটলান্টিক এলাকা থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। 1 দশকের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। 6 কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের কবলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। সুমেরু অঞ্চলে প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বয়ে যেতে পারে। এতে ওইসব অঞ্চল গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS। জাকিয়া আক্তার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে এমপেস্টেল ফিল্ম ও পোহর ডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর বিকেল 3টা থেকে আই স্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াস রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু এবং অন্যরা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ষবরণ এবং পিসা উৎসব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা। শিক্ষার্থীরা অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় নদী তীরবর্তী চরাঞ্চলে মিষ্টি কুমড়া চাষ করছেন কৃষক। চরের বালুময় জমিতে গর্ত করে বেলে দোআঁশ মাটির সাথে কৃষি উপকরণ মিশিয়ে বীজ বপন করেছেন তারা। ভালো ফলন এবং বাজার দরে লাভবান হয় আশায় রয়েছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে দীর্ঘ ৫ বছরে। নির্মাণাধীন সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতা নিরসন করে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসি এবং লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ গো গ্রিন প্লাস শীর্ষক একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিয়ারুল হক। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক নিশাত মাইশুরা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিক্স ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ স্টুডেন্টস প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্পোর্টস কার্নিভাল। কার্নিভালে প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন, গেমিং মডেল ডিজাইন, বিষয়ভিত্তিক মডেল ডিজাইন ও নতুন আইডিয়া প্রদর্শন সহ ভার্চুয়াল গেম থাকছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে। রোবোটিক্স, মোবাইল, পিসি, গেমস এবং অ্যাপ্লিকেশন বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আঞ্চলিক এবং প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে গালা বা ফাইনাল পর্ব। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আইনানুগ ব্যবস্থার ঘোষণা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কবির মিত্র ওরফে হাসান ইমামকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। সংস্কৃতি অঙ্গনের শোক। রংপুরের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা 4র্থ জয়। অ্যালেক্স হেইলসের সেঞ্চুরি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।